আমরা আজকে দেখব কিভাবে প্যারাগ্রাফের মেনুর কাজ করতে হয়। আমরা গত ক্লাস ফন্টের কাজ করছিলাম, তাই না? এর আগে যে কাজগুলো করেছিলাম আমরা ফন্টের কাজ করছি। আজকে দেখব কীভাবে প্যারাগ্রাফের কাজ করতে হয়। এই পেজের মধ্যে আমাকে কিছু লিখতে হবে। কিছু লেখার পর এখন চাচ্ছি যে এই লেখার ফার্স্টে আমরা একটা বুলেট ব্যবহার করব। বুলেট ব্যবহার করতে হলে লেখার আগেও আমরা ব্যবহার করতে পারি, আবার লেখার পরেও ব্যবহার করতে পারি। যদি লেখার পরে ব্যবহার করতে হয়, কোন লাইনের মধ্যে আমরা বুলেট ব্যবহার করব ওই লাইনের মধ্যে কার্সার রাখবো। রাখার পর এটাকে বলা হয় বুলেটস। বুলেটসের ড্রপ পয়েন্টে ক্লিক করলে কিছু অপশন চলে আসবে। এখান থেকে আমরা লেখার আগে কোন অপশনটা নিতে চাই ওই অপশনের মধ্যে ক্লিক করলে লেখার আগে ওই অপশনটা চলে আসবে। আবার যদি মনে করি যে আমরা ওই অপশনটা চেঞ্জ করব, মানে এই বুলেটসটা চেঞ্জ করব, তাহলে আমাকে আবার আসতে হবে বুলেটসের ড্রপ পয়েন্টে। এসে এখান থেকে পরিবর্তন করে দিব, তাহলে পরিবর্তন হবে। এখন চাচ্ছি এখানে তো একটা লাইনের মধ্যে আমরা বুলেটস ব্যবহার করলাম, দ্বিতীয় লাইনের মধ্যেও ঠিক একই বুলেটস ব্যবহার করব। কিবোর্ড থেকে কার্সর লেখার রাষ্ট্রে রেখে কিবোর্ড থেকে ইন্টার চাপ দিব। ইন্টার চাপ দিলে দ্বিতীয় লাইনের মধ্যেও ঠিক একই রকমের বুলেটস তৈরি হবে। কিছু লেখার পর পুনরায় যদি আমরা আবার ইন্টারের উপরে চাপ দিই, তাহলে নিচের লাইনে আর একটা বুলেটস আসবে। এইভাবে পর্যায়ক্রমে সিরিয়াল বাই সিরিয়াল বুলেটস আসতেই থাকবে। যতবার আমরা লিখে ইন্টার চাপ দিব ততবার বুলেটসগুলো আসবে। এখন চাচ্ছি যে এখান থেকে আমরা এই বুলেটসগুলো পরিবর্তন করব। এই পেজের মধ্যে অনেকগুলো লাইন লিখছি, প্রত্যেকটা লাইনের বুলেটসই চেঞ্জ হবে। তাহলে আমাকে প্রত্যেকটা লাইন সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর বুলেটসের ড্রপ পয়েন্টে এসে এখান থেকে এখন কি ধরনের বুলেটস নিতে চাই ওই বুলেটসের মধ্যে ক্লিক করলে বুলেটসটা চেঞ্জ হবে। আবার যদি মনে করি জাস্ট শুধু উপরের 2 লাইন বুলেটস চেঞ্জ করব, তাহলে উপরের 2 লাইন সিলেক্ট করব। সিলেক্ট করে বুলেটসের ড্রপ পয়েন্টে এসে এখান থেকে জাস্ট একটা চেঞ্জ করে দিব, তাহলে উপরে 2টা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু নিচেরগুলো কিন্তু আর চেঞ্জ হবে না, নিচেরগুলো আগের মতোই থাকবে। এখন চাচ্ছি যে আমরা বুলেটসটা পরিবর্তন করব। আগে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে যে বুলেটসগুলো দেওয়া আছে আমরা এই বুলেটসগুলো ব্যবহার করব না। এই বুলেটসগুলো ব্যবহার না করে আমরা অন্য ওয়ে ব্যবহার করতে পারি। যেমন নিচে দেওয়া আছে ডিফাইন নিউ বুলেটস। ডিফাইন নিউ বুলেটসের মধ্যে ক্লিক করলে একটা অপশন আসবে ডিফাইন নিউ বুলেটস। এখানে দেওয়া আছে স্যাম্পল। স্যাম্পলের মধ্যে ক্লিক করি, দেখেন বিভিন্ন স্যাম্পল চলে আসছে। এখান থেকে আমরা কোন স্যাম্পল ব্যবহার করতে চাই, যে স্যাম্পল ব্যবহার করতে চাই জাস্ট শুধু ওই স্যাম্পলটা সিলেক্ট করব। যেমন এখানে স্টার দেওয়া আছে, আমরা স্টারটা নিব, তাহলে স্টারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওকের উপরে ক্লিক করব। এখানেও ওকের উপরে ক্লিক করতে হবে, তাহলে প্রত্যেকটা লাইনের মধ্যে একই স্যাম্পল চলে আসবে। আবার চাচ্ছি যে আমরা এখানে দেওয়া আছে পিকচার, আমরা পিকচার ব্যবহার করব। পিকচারের মধ্যে ক্লিক করলে বিভিন্ন রকমের পিকচার চলে আসবে। এখান থেকে আপনি কোন পিকচারে ব্যবহার করতে চান ওই পিকচারের মধ্যে ক্লিক করে ওকের উপরে ক্লিক করে আবার ওকের উপরে ক্লিক করতে হবে, তাহলে পিকচার চলে আসবে। যদি আমরা একটু বড় করে দেখি এই লেখাটাকে, তাহলে বুঝতে পারবো যে এর মধ্যে পিকচার দেওয়া আছে। এখন চাচ্ছি যে এখানে যে পিকচারটা দেওয়া আছে এই পিকচারটা আমরা নিজে তৈরি করব, আমাদের মতো করে একটা পিকচার দিব। তাহলে আমরা আবার চলে আসবো বুলেটসের ড্রপ পয়েন্টে এসে চলে আসবো ডিফাইন নিউ বুলেটস। পিকচারের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেওয়া আছে ইম্পোর্ট। ইম্পোর্টের মাধ্যমে কম্পিউটারের কোন ড্রাইভের মধ্যে ওই পিকচারটা আছে আমরা ওখান থেকে বের করতে পারবো। ইম্পোর্টের মধ্যে ক্লিক করি, কম্পিউটার ড্রাইভগুলো চলে আসবে। এখান থেকে কোন ড্রাইভের মধ্যে পিকচার রাখছে সেই ড্রাইভের মধ্যে আসবো। আসার পর কোন পিকচারটা নিতে চাই ওই পিকচারটা আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে জাস্ট এর উপরে ক্লিক করব। এখানে ওই পিকচারটা অ্যাড হয়ে গেছে, এটা সিলেক্ট করে ওকের উপরে ক্লিক করব। এখানেও ওকের উপরে ক্লিক করব, তাহলে ওই পিকচারটা বুলেটস হিসেবে চলে আসবে পেজের মধ্যে। এখন চাচ্ছি যে এর মধ্যে কোনো বুলেটস রাখবো না, ডিলিট করে দিব। তাহলে বুলেটসের ড্রপ পয়েন্টে এসে নাম করে দিব, তাহলে এর মধ্যে আর কোনো বুলেটস থাকবে না। তারপরের অপশন এটাকে বলা হয় নাম্বারিং। আমরা এই পেজের মধ্যে যে লাইনগুলো লিখছি এই লাইনগুলোকে আমরা নাম্বারিং করব। নাম্বারিং করতে হলে এখানে 1 2 3 4 5 এভাবে পর্যায়ক্রমে সিরিয়াল বাই সিরিয়াল নাম্বারিংটা হবে।
নাম্বারিংটা করতে হলে আমাকে আসতে হবে ড্রপ পয়েন্টে, নাম্বারিংয়ের ড্রপ পয়েন্টে। তবে তার আগে কতগুলো লাইনের মধ্যে আমরা নাম্বারিং করব, এতগুলো লাইন সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর নাম্বারিংয়ের ড্রপ পয়েন্টে ক্লিক করলে এইরকম একটা অপশন আসবে, নাম্বারিং লাইব্রেরি। এখান থেকে আমরা কোন ধরনের স্টাইল নিতে চাই, যে স্টাইলটা নিতে চাই তার মধ্যে মাউস পয়েন্ট ক্লিক করলে এই লেখার মধ্যে নাম্বারিং চলে আসবে। এখন যদি আমরা সর্বশেষ লাইনের সর্বশেষে কার্সার রেখে কিবোর্ড থেকে ইন্টার চাপ দিই, তাহলে পর্যায়ক্রমে সিরিয়াল বাই সিরিয়াল নাম্বারটা চলে আসবে। আবার যদি মনে করি নাম্বারিংটা আমরা চেঞ্জ করব, তাহলে পুরো লাইনটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে কী ধরনের নাম্বারে দিতে চাই ওই নাম্বারিংয়ের উপরে ক্লিক করে নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক যেভাবে আমরা বুলেটস তৈরি করলাম একইভাবে নাম্বারস তৈরি করতে হবে। এখন তার থেকে নাম্বারসটা আমরা ডিলিট করে দিব, তাহলে নানের উপরে ক্লিক করলে নাম্বারটা রিমুভ হয়ে যাবে। তারপরেরটা এটাকে বলা হয় মাল্টিভেস লিস্ট। কীভাবে নাম্বারিংগুলো আছে, এখানে কিন্তু আমরা সিরিয়াল বাই সিরিয়াল নিয়েছিলাম, তাই না? এখানে সিরিয়াল বাই সিরিয়াল নিয়েছিলাম, ঠিক এইগুলাই এখানে দেখাচ্ছে যে মাল্টিভেস লিস্টের মধ্যে ওইগুলো কি পর্যায়ে ছিল, এটা দরকার নাই। তারপরের অপশনটা এটাকে বলা হয় ইনক্রিজ ইন্ডেক্স, আর এটা হচ্ছে ডিসক্রিজ ইন্ডেক্স। একটা ইনক্রিজ ইন্ডেক্স আর একটা ডিসক্রিজ ইন্ডেক্স। ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া আর ডিসক্রিজ মানে হ্রাস পাওয়া। এখানে যে লাইনটা আছে এই লাইনটার মধ্যে আমরা কার্সার রাখবো, রাখার পর যদি আমরা ইনক্রিজ ইন্ডেক্সের উপরে ক্লিক করি ওই লাইনটা বাম দিক থেকে ডান দিকে মুভ করবে। যতবার আমরা ইনক্রিজ ইন্ডেক্সের উপরে ক্লিক করব ততবার বাম দিক থেকে ডান দিকে মুভ করবে। আবার যদি আমরা একইভাবে কার্সার ওই লাইনটার মধ্যে রেখে ডিসক্রিজ ইন্ডেক্সের মধ্যে ক্লিক করি, তাহলে যেভাবে সামনের দিকে আগাইছে একইভাবে আবার পিছনের দিকে ব্যাক করবে। ইনক্রিজ ইন্ডেক্সের উপরে ক্লিক করলে সামনের দিকে আগাবে, আর ডিসক্রিজ ইন্ডেক্সের উপরে ক্লিক করলে আবার পিছনে ব্যাক করবে। এটাকে বলা হয় শর্ট মানে শর্টিং। এই কাজটা আমরা করব ইনসার্ট মেনুর মধ্যে এসে। শর্টিংয়ের কাজটা ইনসার্ট মেনুর মধ্যেই করতে হয়, হোমের মধ্যে কোনো কাজ নাই, এটার কোনো কাজ নাই, এটা বাদ যাবে। এবার চলে আসবো নিচের লাইনটার মধ্যে। এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট টেক্স লেফট। লেখাগুলো বাম দিক থেকে ডান দিকে মুভ করতেছে, এটা অ্যালাইনমেন্ট টেক্স লেফট হয়ে আছে। অ্যালাইনমেন্ট টেক্স লেফট এর কিবোর্ড কমান্ড Ctrl+L। এটা অ্যালাইনমেন্ট টেক্স লেফট হয়ে আছে। আমরা চাচ্ছি যে এই লেখাটা বাম দিক থেকে ডান দিকে না যেয়ে ডান দিক থেকে বাম দিকে আসবে, তাহলে অবশ্যই আমাকে অ্যালাইনমেন্ট টেক্স রাইটের মধ্যে ক্লিক করতে হবে। রাইটের মধ্যে ক্লিক করলে ওই লেখাটা বাম দিক থেকে ডান দিকে চলে আসবে। আমরা এখন কিবোর্ড থেকে যা যা লিখব সেগুলো ডান দিক থেকে বাম দিকে আসবে। যেমনটা আরবি অক্ষর লিখতে গেলে ডান দিক থেকে বাম দিকে আসে, ঠিক একইভাবে আমরা যদি অ্যালাইনমেন্ট টেক্স রাইট সিলেক্ট করে রাখি তাহলে লেখাগুলো ডান দিক থেকে বাম দিকে আসবে। অ্যালাইনমেন্ট টেক্স রাইট এর কিবোর্ড কমান্ড Ctrl+R। আমরা পুনরায় যদি লেফটের মধ্যে ক্লিক করি আবার ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে যাবে। তারপরের অপশনটা এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট টেক্স লেফট আর একটা রাইট, মাঝখানেটাকে বলা হয় সেন্টার। আমরা চাচ্ছি যে এই লেখাটা না থাকবে বাম দিকে না থাকবে ডান দিকে, পেজের মিডিলে থাকবে, মিডিলটাকে বলা হয় সেন্টার। সেন্টারের মধ্যে ক্লিক করলে লেখাগুলো পেজের মিডিলে চলে আসবে। আমরা কিবোর্ড থেকে ক্লিক করলে দেখেন কার্সরটা পেজের মাঝখানে চলে আসবে। আমরা যা যা লিখব পেজের মাঝখান থেকে শুরু হবে। এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট টেক্স সেন্টার। সেন্টার এর কিবোর্ড কমান্ড Ctrl+E। সেন্টারের কিবোর্ড কমান্ড Ctrl+E। আবার লেফটে ক্লিক করলে আবার লেফট থেকে শুরু হবে। এরপরের অপশনটা এটাকে বলা হয় জাস্টিফাই। যেমন এখানে কিছু লিখতে লিখতে দেখেন এখানে কিছু জায়গা ফাঁকা আছে, এখানে কিন্তু জায়গা ফাঁকা আছে কিন্তু লেখাটা কিন্তু সম্পূর্ণ এখানে আটে নাই, আর বাম দিকে লাইনটা সমানভাবে হয়েছে। আমরা চাচ্ছি যে লাইনটা যেভাবে বাম দিকে সমানভাবে হয়েছে ঠিক ডান দিকে একইভাবে সমানভাবে হবে, এখানে এইটুকু গ্যাপ থাকবে না। এইটুকু গ্যাপ ফ্লাপ করতে হলে আমাকে লেখাগুলো সিলেক্ট করতে হবে। তারপর
অ্যালাইনমেন্ট টেক্সট রাইটের ডান পাশে দেওয়া আছে জাস্টিফাই। জাস্টিফাই মানে লেখাটা বাম দিকে আর ডান দিকে সমানভাবে হবে। জাস্টিফাইয়ের মধ্যে ক্লিক করলে লেখাটা ডান দিকে আর বাম দিকে সমানভাবে চলে আসছে, এইটাকে বলা হয় জাস্টিফাই। জাস্টিফাই এর কিবোর্ড কমান্ড Ctrl+J। জাস্টিফাই এর কিবোর্ড কমান্ড Ctrl+J। জাস্টিফাইয়ের উপরে ক্লিক করলে লেখাটা ডান দিকে যেমন সমান বাম দিকেও তেমন সমান থাকবে, দুই দিকে সমানভাবে লেখাটা এখন জাস্টিফাই আকারে লেখা হবে। রিমুভ করতে হলে Ctrl+J এর উপরে পুনরায় চাপ দিলে রিমুভ হয়ে যাবে। তারপরের অপশনটা, এটাকে বলা হয় লাইন স্পেসিং। লাইন স্পেসিং, দুইটা লাইনের মাঝখানে কতটুকু অংশ দূরত্ব রাখবো মানে ডিস্টেন্স রাখবো, এটা লাইন স্পেসিং এর মাধ্যমে সিলেক্ট করতে হবে। দুইটা লাইন সিলেক্ট করব, সিলেক্ট করার পর লাইন স্পেসিং এর ড্রপ পয়েন্টে এসে এখানে দেওয়া আছে প্রথমটা 1.0, তার মানে দুইটা লাইনের মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। তারপরের অপশনটা 1.15, তার মানে এখানে 0.5 ইঞ্চি গ্যাপ থাকবে। আবার দেওয়া আছে 1.5, 2.0, এভাবে আমরা নিচের দিকে যতবার নিচের দিকে আসবো তত বেশি গ্যাপ চলে আসবে দুটো লাইনের মাঝখানে। এই একটা লাইন, এই একটা লাইন, এই দুটো লাইনের মাঝখানে অনেকটা গ্যাপ, এই গ্যাপটাকে বলা হয় লাইন স্পেসিং। কতটুকু অংশ এই দুটো লাইনের দূরত্ব থাকবে আমাকে লাইন স্পেসিং থেকে সিলেক্ট করতে হবে। যদি আমরা মনে করি এই দুইটা লাইনের মাঝখানে কোনো গ্যাপ থাকবে না তাহলে 1.0। তবুও দেখেন নিচে যে নিচের লাইনটা আমরা সিলেক্ট করে রাখছি, এই নিচের লাইনের কিছু অংশ নিচের দিকে লেখা নাই কিন্তু কালারিং হয়ে আছে। আমরা চাচ্ছি যে এইটুকু রিমুভ করে দিব, তাহলে আমাকে আবার আসতে হবে লাইন স্পেসিং এর ড্রপ পয়েন্টে। আসার পর এখানে দেওয়া আছে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, তার মানে এই লাইনের নিচে যে স্পেসটা হয়ে আছে এটাকে বলা হয় আফটার প্যারাগ্রাফ। এটাকে রিমুভ করতে হলে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফের মধ্যে ক্লিক করলে ওই অপশনটা আর থাকবে না। তারপরে এইটাকে বলা হয় শেডিং। শেডিং এর কাজ ঠিক টেক্সট হাইলাইটের মতো, কতটুকু অংশ সিলেক্ট করে রাখবো এতটুকুর মধ্যে যদি আমরা একটা হাইলাইট কালার দিই তাহলে ওই কালারটা এই লেখার মধ্যে অ্যাপ্লাই হবে। আবার যদি মনে করি যে আমরা টেক্সট হাইলাইটের কালারটা রিমুভ করে দিব তাহলে নো কালার করতে হবে। সিলেক্ট করার পর টেক্সট হাইলাইটের মধ্যে এসে নো কালার। আবার ঠিক এই কাজটা আমরা শেডিং এর মধ্যে এসে করতে পারবো। শেডিং এর ড্রপ পয়েন্টে এসে কি কালার দিব তার মধ্যে ক্লিক করলে ওই কালারটা লেখার মধ্যে অ্যাপ্লাই হবে। আবার যদি আমরা সিলেক্ট করে নো কালার করে দিই তাহলে রিমুভ হয়ে যাবে। এখন চাচ্ছি যে আমরা এই লেখাটা সিলেক্ট করে লিখবো না বা সিলেক্ট করে কালারিং করব না, জাস্ট শুধু এই লাইনের মধ্যে কার্সার রাখবো। রাখার পর শেডিং এর ড্রপ পয়েন্টে এসে কালারের মধ্যে ক্লিক করি, পুরো লেখার মধ্যে মানে পুরো লাইনের মধ্যে কালারিংটা চলে আসবে। এটাই হচ্ছে শেডিং আর টেক্সট হাইলাইটের মধ্যে পার্থক্য। একটা লাইনের মধ্যে আমরা সিলেক্ট না করেও কালার দিতে পারবো, আবার সিলেক্ট না করেও কালারটা রিমুভ করতে পারবো। জাস্ট শেডিং এর মাধ্যমে কালারটা দিতে হলে যে লাইনের মধ্যে কার্সার রাখবো ওই লাইনের মধ্যে কালারটা হবে। এখান থেকে যে কালার দিব তার মধ্যে ক্লিক করলে পুরো লাইনের মধ্যে কালারটা চলে আসবে। আবার যদি কার্সার থাকা অবস্থায় শেডিং এর ড্রপ পয়েন্টে এসে নো কালারের মধ্যে ক্লিক করি তাহলে পুরো লাইন থেকে কালারটা রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে প্যারাগ্রাফের কাজ। তারপরে স্টাইল, এটা এই স্টাইলটা যেমন দেখেন এখানে নিচ্ছি, প্রথমে স্টাইলের মধ্যে নিচ্ছি বিভিন্ন রকমের স্টাইল চলে আসছে। ঠিক এই কাজটা আমরা দেখছিলাম ফন্টের মধ্যে। ফন্টের ড্রপ পয়েন্টে ক্লিক করলে বিভিন্ন রকমের স্টাইল চলে আসবে। ঠিক এখান থেকে যে কাজটা করতে পারবো আমরা এখান থেকে একই কাজ করতে পারবো, তবে এখান থেকে সবসময় অফিসিয়াল ক্ষেত্রে আমরা নর্মাল রাখবো। নর্মাল রেখে এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করব। পরবর্তী অপশন এডিটিং। এডিটিং এর কাজটা করতে হলে আমাকে আসতে হবে, ফার্স্টে দেখতে হবে ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড আমরা এখানে টেক্সটের মধ্যে লিখব হোয়াট ইজ ইওর নেম। আমরা এখানে লিখলাম হোয়াট ইজ ইওর নেম। এখানে দেখেন লিখছি হোয়াট ইজ ইওর নেম। একদম প্রথম একটা পেজের মধ্যে একদম প্রথম লাইনের মধ্যে আমরা এই নামটা লিখলাম। এখন তার থেকে এই লাইনটা আমরা এইখানে না রেখে অন্য কোথাও ট্রান্সফার করব। এটাকে বলা হয় কাট। কতটুকু অংশ কাট করতে চাই এতটুকু অংশ সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেওয়া আছে কাট। কাট এর কিবোর্ড কমান্ড Ctrl+X।
কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল প্লাস এক্স এর উপরে চাপ দিই কাট হয়ে গেছে। এখন চাচ্ছি যে লেখাটা আমরা কাট করছি ওই লেখাটা রাখতে চাই কোথায়, যেখানে রাখতে চাই সেইখানে কার্সার রাখতে হবে। সিঙ্গেল ক্লিক করলে হবে না, ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে ওখান থেকে কার্সারটা এখানে চলে আসবে। এখন পেস্ট করতে হবে। পেস্ট মানে স্থাপন করা। যে লাইনটা আমরা কাট করে ফেলছি ওই লাইনটা পরবর্তী অপশনে আমরা স্থাপন করতে চাই, তার পেস্ট করতে চাই। পেস্টের উপরে ক্লিক করলে ওই লাইনটা ওখান থেকে ট্রান্সফার হয়ে এখানে চলে আসবে। এটাকে বলা হয় কাট করে পেস্ট করা। এখন চাচ্ছি যে আমরা কপি করব। কপি মানে এখানে যে লেখাটা থাকবে ঠিক এই সেম লেখা আমরা কপি করব। তাহলে কপির উপরে ক্লিক করব। কপি এর কিবোর্ড কমান্ড কন্ট্রোল প্লাস সি। কন্ট্রোল প্লাস সিতে কপি করি। এটা কিন্তু কপি হয়ে গেছে, কিন্তু আমরা রাখতে চাই কোথায়, যেখানে রাখতে চাই সেখানে কার্সার রেখে পেস্টের উপরে ক্লিক করব। তাহলে ওই লেখাটা এখানে যে লেখাটা হুবহু আছে ঠিক একই লেখা সেম এখানেও চলে যাচ্ছে। কিবোর্ড থেকে আমরা যতবার কন্ট্রোল ভির উপরে চাপ দেব লেখাটা ততবার পেস্ট হবে। তার মানে পেস্টের কিবোর্ড কমান্ড কন্ট্রোল প্লাস ভি, কপি এর কিবোর্ড কমান্ড কন্ট্রোল প্লাস সি, কাটের কিবোর্ড কমান্ড কন্ট্রোল প্লাস এক্স, আর পেস্টের কিবোর্ড কমান্ড কন্ট্রোল প্লাস ভি। এখন আমরা চাচ্ছি যে এর মধ্যে আমরা কিছু কাজ করে ফেলছি। প্রথম এই পেজের মধ্যে কেমন ছিল ওটা আমরা দেখব। ওইটাকে বলা হয় আনডু। আনডু এর কিবোর্ড কমান্ড কন্ট্রোল প্লাস জেড। দেখেন আমরা যতবার কন্ট্রোল প্লাস জেডের উপরে চাপ দিব ততবার কিন্তু লেখাটা ব্যাকে আসবে। এই পেজের মধ্যে আমরা যা যা কাজ করছি সব দেখতে পারতেছি। এটাকে বলা হয় আনডু। এখন চাচ্ছি যে এটা আমরা আবার আগের অবস্থায় ফিরে আসব। আগের অবস্থায় ফিরতে হলে কন্ট্রোল প্লাস ওয়াই। কন্ট্রোল প্লাস ওয়াই চাপ দিলে আমরা যেখান থেকে ব্যাকে আছে আবার ওইখানে আসতে পারবো। এটাকে বলা হয় আনডু। আনডু মানে পূর্বে বর্তমান থেকে অতীতে ফিরে যাওয়া, এটা হচ্ছে আনডু। আনডু এর কিবোর্ড কমান্ড কন্ট্রোল প্লাস জেড। আর অতীত থেকে আবার বর্তমানে ফিরে আসবো এটাকে বলা হয় রিডু। রিডু এর কিবোর্ড কমান্ড কন্ট্রোল প্লাস ওয়াই। যদি আমরা কন্ট্রোল প্লাস জেডের উপরে চাপ দিই দেখেন আমরা বর্তমান থেকে অতীতে ফিরে যাচ্ছি। অতীতে আমরা এই পেজের মধ্যে কি কি কাজ করছি সব দেখতে পাচ্ছি। আবার যদি মন চাই অতীত থেকে আমরা আবার বর্তমানে ফিরে আসবো তাহলে কন্ট্রোল প্লাস ওয়াই। কন্ট্রোল প্লাস ওয়াই চাপলে অতীত থেকে আমরা আবার বর্তমানে ফিরে আসতে পারবো। এই পেজের মধ্যে আবার লাস্ট যে যে কাজ করছে সব দেখতে পারবো। এবার চলে আসবো এডিটিং এর মধ্যে। এডিটিং বলতে আমরা এর মধ্যে কিছু এডিটিং করব। যেমন এখানে লেখা আছে হোয়াট ইজ ইয়োর নেম। প্রত্যেকটা লাইনের মধ্যে লেখা আছে হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম। এই যে নামগুলো লেখা আছে এইগুলো আমরা চেঞ্জ করব, কিন্তু রিমুভ করে চেঞ্জ করব না। ওই লেখাগুলো থাকা অবস্থায় আমরা চেঞ্জ করব। চলে আসবো সিলেক্ট করার পর কতটুকু অংশের মধ্যে আমরা ওই কাজটা করতে চাই এতটুকু অংশ এরিয়া সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে আসবো ফাইন্ডের মধ্যে। ফাইন্ডে ক্লিক করলে এরা বক্স আসবে। এই বক্সটা আমরা কিবোর্ড থেকে আনতে পারি। কিবোর্ড কমান্ড কন্ট্রোল এফ। কন্ট্রোল চেপে এফ এর উপরে চাপ দিলে এই বক্সটা আসবে। এখানে দেওয়া আছে ফাইন্ড হোয়াট। যতটুকু অংশ সিলেক্ট করে রাখছি এখান থেকে আমরা কোন স্পেলিংটা খুঁজতেছি বা কোন নামটা খুঁজতেছি, যে ওয়ার্ডটা খুঁজতেছি সেই ওয়ার্ডটা আমাকে এখানে লিখতে হবে। যেমন লেখা আছে হোয়াট ইজ ইয়োর নেম, আমরা এখানে লিখবো হোয়াট ইজ ইয়োর ফাদার নেম। ইয়োরের সাথে ফাদারটা আমরা অ্যাড করে দিব। তাহলে এখান থেকে আমরা ইয়োর খুঁজতেছি, তাহলে ইয়োর আমাকে লিখতে হবে। ইয়োরটা লিখলাম। এখন ইয়োরের পরিবর্তে আমরা রিপ্লেক্স করব। রিপ্লেক্স মানে ইয়োরের পরিবর্তে আমরা পরিবর্তন করব। ইয়োরের পরিবর্তে কোন নামটা লিখতে চাই সেই নামটা রিপ্লেক্স বক্সের মধ্যে লিখতে হবে। রিপ্লেক্সের মধ্যে ক্লিক করলে নিচে চলে আসবে রিপ্লেক্স উইথ। এই নামের পরিবর্তে আমরা কি নাম দিতে চাই সেই নামটা এই বক্সের মধ্যে লিখতে হবে। যেমন দিতে চাই ইয়োর ফাদার, ইয়োর ফাদার। এখন চাচ্ছি যে এখানে যে ইয়োর নামটা লিখলাম এর মধ্যে কি ইয়োর নামটা আছে এটা আমাকে কনফার্ম হতে হবে। কনফার্ম হতে হলে রিপ্লেক্সের মধ্যে ক্লিক করব। রিপ্লেক্সের মধ্যে ক্লিক করলে এখানে যদি ওই নামটা থেকে থাকে তাহলে সিলেক্ট থাকবে, সিলেক্ট হয়ে যাবে।
এটাকে কনফার্ম হলাম। এখন চাচ্ছি যে ইয়োরটা রিমুভ করব, মানে পরিবর্তন করে ইয়োরের পরিবর্তে হবে ইয়োর ফাদার। আবার রিপ্লেসের উপরে ক্লিক করি, তাহলে এখানে ইয়োর ফাদার চলে আসবে। ইয়োর পরিবর্তন হয়ে ইয়োর ফাদার, তাহলে হোয়াট ইজ ইয়োর ফাদার নেম, এখানেও চাচ্ছি যে পরিবর্তন করব অথবা পরিবর্তন করব না। যদি আমরা এই নামটা পরিবর্তন করতে না চাই তাহলে ফাইন্ড নেক্সট। ফাইন্ড নেক্সট বলতে এই লাইন থেকে আমরা পরবর্তী লাইনের মধ্যে চলে আসব। ফাইন্ড নেক্সটের মধ্যে ক্লিক করি, কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এটা মেসেজ করছে। মেসেজটা এরকমের, হোয়াট হ্যাজ ফিনিশ সার্চিং দ্য সিলেকশন। এখানে আপনি যতটুকু এরিয়া সিলেক্ট করে রাখছিলেন এটা সার্চিং কমপ্লিট। ডু ইউ ওয়ান্ট টু সার্চ দ্য রিমাইন্ডার অফ দ্য ডকুমেন্ট। পরবর্তী ডকুমেন্টের মধ্যে আমরা কি আবার সার্চ করতে চাই? যদি সার্চ করতে চাই তাহলে ইয়েস, করতে না চাইলে নো। আমরা চাচ্ছি যে সার্চ করবো, পরবর্তী অপশনে সার্চ করবো, তাহলে ইয়েসের উপরে ক্লিক করি। এখন দেখেন সার্চ করতে পারবো, কিন্তু দ্বিতীয় লাইনটা আমরা স্কিপ করে চলে আসে তৃতীয় লাইনের মধ্যে। এখন আমরা আবার রিপ্লেক্সের মধ্যে ক্লিক করি, তাহলে এই লাইনটা রিপ্লেক্স হবে। এবার এইখানে দেওয়া আছে রিপ্লেক্স অল, এর মধ্যে যা যা আছে যদি আমরা সমস্ত যেখানে যেখানে ইয়োর আছে সেখানে সেখানেই রিপ্লেক্স হয়ে যাবে। তাহলে রিপ্লেক্স অল, রিপ্লেক্স অলের মধ্যে ক্লিক করলে এটা রিপ্লেক্স অল হয়ে গেছে। দেখেন এর মধ্যে যা যা ছিল রিপ্লেক্স অল হয়ে গেছে, হয়েছে না? রিপ্লেক্স অল হয়ে গেছে। এর মধ্যে আর একটা অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে গো টু। গো টু মানে এই ডকুমেন্টের আন্ডারে অনেকগুলো পেজ তৈরি করা আছে। যেমন ইনসার্টের মধ্যে এসে আমরা কয়েকটা পেজ তৈরি করি। এর মধ্যে পেজ কতগুলো আছে কি করে বুঝবো? নিচে দেওয়া আছে পেজ 6 of 6, তার মানে এখানে যে ডকুমেন্টটা ওপেন করা আছে এই ডকুমেন্টের মধ্যে পেজ দেওয়া আছে 6 of 6, তার মানে ডকুমেন্টের মধ্যে পেজ আছে 6টা এবং 6 নাম্বার পেজের মধ্যে কার্সর স্থানান্তরিত করতেছে। আমি চাচ্ছি যে 1 নাম্বার পেজের মধ্যে আমরা আসবো। এভাবে একটা ডকুমেন্টের মধ্যে যদি 200 পেজ থাকে, আমরা যদি 50 নম্বর পেজের মধ্যে অথবা 100 নম্বর পেজের মধ্যে আসতে চাই অথবা 20 নম্বর পেজের মধ্যে আসতে চাই শর্টকাটে, তখন কিভাবে আসবো? তখন একটা ওয়ে আছে, গো টু। গো টু এর কিবোর্ড কমান্ড Ctrl+G। Ctrl+G চাপলে গো টু অপশন চলে আসবে, অথবা ফাইন্ডের মধ্যে ক্লিক করলে লাস্টে দেওয়া আছে গো টু, গো টুর মধ্যে ক্লিক করলেও কিন্তু গো টু অপশন চলে আসবে। এখানে দেওয়া আছে গো টু হোয়াট, আমরা কোথায় যেতে চাই, পেজ, যেহেতু আমরা পেজ নিয়ে কাজ করব। এখানে পেজ সিলেক্ট করা আছে, ডান পাশে লেখা আছে ইন্টার পেজ নাম্বার, আমরা কত নাম্বার পেজের মধ্যে আসতে চাই। কিবোর্ড থেকে লিখতে হবে কত নাম্বার পেজের মধ্যে আসবো। তো আমরা এখানে 1 লিখলাম, 1 নাম্বার পেজের মধ্যে আসতে চাই। লেখার পর গো টুর মধ্যে ক্লিক করলে আমরা 1 নাম্বার পেজের মধ্যে স্থানান্তরিত করব। আবার যদি মনে করি যে আমরা 4 নাম্বার পেজের মধ্যে আসবো, কিবোর্ড থেকে 4 লিখতে হবে। 4 লিখে গো টুর মধ্যে ক্লিক করলে 4 নাম্বার পেজের মধ্যে আসবো। কি করে বুঝবো যে আমরা 4 নাম্বার পেজের মধ্যে আছি? এইখানে লেখা আছে 4 of 6, তার মানে আমরা এখন 4 নাম্বার পেজের মধ্যে অবস্থান করতেছি। আবার 1 লিখে গো টুর উপরে ক্লিক করলে এখানে শো করবে 1 of 6, তার মানে আমরা 1 নাম্বার পেজের মধ্যে অবস্থান করতেছি। তারপরে দেওয়া আছে লাইন। এখান থেকে আমরা মূলত পেজ আর লাইনটাই ব্যবহার করি। লাইন বলতে একটা ডকুমেন্টের মধ্যে একটা পেজ নেওয়া আছে, এই পেজের মধ্যে কিছু লাইন লেখা আছে। এখানে তো আছে লাইন, 1 নাম্বার লাইনের মধ্যে কার্সর অবস্থান করতেছে। আমরা কত নাম্বার লাইনের মধ্যে আসতে চাই ওই লাইনটা আমাকে লিখতে হবে। সাপোজ আমরা 2 নাম্বার লাইনের মধ্যে আসতে চাই, 2 লিখে গো টুর উপরে ক্লিক করি, দেখেন 2 নাম্বার লাইনের মধ্যে কার্সর স্থানান্তরিত করতেছে। আবার যদি 4 লিখে গো টুর উপরে ক্লিক করি, 4 নাম্বার লাইনের মধ্যে কার্সর স্থানান্তরিত করতেছে। আবার 1 লিখলাম, গো টুর উপরে ক্লিক করি, 1 নাম্বার লাইনের মধ্যে কার্সর স্থানান্তরিত করতেছে। এটাই ছিল আমাদের গো টু অপশনের কাজ। তাহলে এখান থেকে আমরা হোমের কাজ শেষ করলাম, একদম A to Z হোমের কাজ শেষ করছি। আমরা পরবর্তী অপশন দেখব কিভাবে একটা ফাইল সেভ করতে হয়।